বন্ধুরা, কয়েক বছর পূর্বে একটা ব্যাংকের স্ক্যামের কথা আপনাদের হয়তো সকলেরই স্মরণে আছে। ব্যাংকের গ্রাহকরা কিভাবে তাদের নিজেদের টাকা তোলার জন্য ব্যাংকের সামনে বিশাল লাইন দিয়েও টাকা তুলতে পারছিলেন না। মানুষের পরিশ্রমের টাকা যা তারা ব্যাংক অ্যাকাউন্টে সুরক্ষিত রেখেছিলেন তা তারা তুলতে অক্ষম হচ্ছিলেন, মানে সেই টাকার উপর তাদের নিজেদের কোনো অধিকারই ছিল না। সেই সময় ওই ভারতীয় ব্যাংকটি ফ্রড সামনে আসার পরেই আরবিআই সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্ট সিজ করে দিয়েছিল। যাদের ওই ব্যাংকে সামান্য পুঁজি ছিল তারা তো সার্ভাইভ করে গিয়েছেন, কিন্তু যারা তাদের জীবনের সমস্ত সেভিংস ওই ব্যাংকে গচ্ছিত রেখেছিলেন তাদের তো লাইফ বরবাদ হয়ে গিয়েছিল। কারণ ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি অনুসারে যদি কোনো ব্যাংক ফেল করে তবে তার অ্যাকাউন্ট হোল্ডার্সরা ম্যাক্সিমাম 5 লাখ টাকা পর্যন্তই পেতে পারে। যদি কারোর ব্যাংকে 1 কোটি টাকাও থাকে তবে সেও 5 লাখই ম্যাক্সিমাম পাবে। ঠিক এই ফ্রডের কারণেই ওই ব্যাংকের কয়েকজন অ্যাকাউন্ট হোল্ডাররা তো সুইসাইড পর্যন্তও করেছিলেন। তাই ফিনান্সিয়াল অ্যাডভাইজাররা সবসময় পরামর্শ দেন যাতে আপনার সমস্ত টাকা পয়সা কখনোই ব্যাংকে না জমা করা থাকে। ব্যাংক তো আপনার টাকা ব্যবহার করছে, কিন্তু তার বদলে আপনার কি মিলছে? শুধু সিকিউরিটি এবং সেফটি রিস্ক ও খুব সামান্য ইন্টারেস্ট। যখনই আপনি আপনার টাকা ব্যাংকে জমা করেন তখন সেই ব্যাংক আপনাকে সামান্য কিছু ইন্টারেস্ট দেবার প্রতিশ্রুতি দেয় এবং সাথে সাথে আপনার টাকাকে তারা সেফ রাখার কথাও চিন্তা ভাবনা করে। তারপর আপনার টাকা নিয়ে তারা হাই ইন্টারেস্টে লোন দেয়। এইভাবে তারা আপনার টাকাটাকে প্রচুর লোককে ধার দিয়ে প্রচুর প্রফিট করে। অথচ সাধারণ মানুষ ব্যাংকে লোন চাইতে গেলেই তাদেরকে নানান প্রবলেমস ফেস করতে হয়, বারংবার তাদেরকে ঘোরাঘুরি করতে হয়। বেশিরভাগ ব্যাংক কর্পোরেটস এবং বিজনেস ওনারদেরকেই লোন দিয়ে থাকে। যাদের উপর মহলে জানাশোনা আছে তারাই ইজিলি লোন অ্যাভেল করে। এইভাবে একটি ব্যাংক আমার আপনার মতো সাধারণ মানুষের মাথার ঘাম পায়ে ফেলা রোজগার করা অর্থ বিভিন্ন কর্পোরেট ও বিজনেস ওনারদের লোন দিয়ে দেয়। তারপর যদি তারা লোন শোধ না করে তবেই ব্যাংক ডোবে। এখন হয়তো আপনি ভাবছেন যে তাহলে আমাদের ইনকাম আমরা ব্যাংকে গচ্ছিত না রেখে বাড়িতেই রেখে দেব, কিন্তু এটাও খুবই বিপজ্জনক। যদি একবার সেই টাকা চুরি হয়ে যায় তাহলেও আপনার অর্থ জলেই যাবে। তো আসুন এই ভিডিওতে আমি কয়েকটা সেরা অপশনসের কথা বলবো যেখানে টাকা রাখলে সেটা সেফ তো হবেই, পাশাপাশি অনেক ভালো রিটার্নসও মিলবে। সো লেটস স্টার্ট। পয়েন্ট নাম্বার 1, স্মল বিজনেস। প্রত্যেক মাসে আপনার যত টাকা আয় হচ্ছে তার থেকে আপনি কিছু টাকা সেভিংস করুন ব্যাংকে। তারপর সেই সেভিংস থেকে যখন একটা বড়সড় অ্যামাউন্ট তৈরি হয়ে যাবে তখন সেই টাকা একটা স্মল সাইড বিজনেসে ইনভেস্ট করুন। এমন কোনো বিজনেস যেটা আপনি ভালো রকম ভাবে বোঝেন এবং সামলাতে পারেন। এতে 3টে জিনিস হবে। প্রথমত, আপনার টাকা একটা ভালো জায়গায় ইনভেস্ট করা হবে। দ্বিতীয়ত, এর থেকে প্রতি মাসে আপনি একটা ভালো রিটার্ন পাবেন। এবং তৃতীয়ত, এই রিটার্ন থেকে যখন একটা ভালো অ্যামাউন্ট তৈরি হয়ে যাবে তখন সেই টাকা আপনি চাইলেই অন্য ইনকাম সোর্সে ইউজ করতে পারবেন। আর এইভাবেই আপনি অনেকগুলো স্মল বিজনেস স্টার্ট করতেও পারবেন এবং আপনার পাশে মাল্টিপল সোর্স অফ ইনকাম তৈরি হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 2, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট। আমরা এটা সকলেই জানি যে রিয়েল এস্টেটে লং টার্ম ইনভেস্টমেন্টে খুবই ভালো রিটার্ন মেলে, কিন্তু বর্তমানে প্রপার্টির দাম এত বৃদ্ধি হয়ে গেছে যে তা মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। তো এমন অবস্থায় রিয়েল এস্টেটে কিভাবে বিনিয়োগ করা যাবে? তো এক্ষেত্রে সলিউশন হলো রিটস, যার ফুল ফর্ম হলো রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, যেখানে আপনি স্টক বা শেয়ারের মতো প্রপার্টির কিছু ইউনিট ক্রয় করতে পারেন। এখানে পুরো প্রপার্টি কেনার ঝামেলা নেই। এই ট্রাস্টের থ্রু দিয়ে আপনি বড় বড় কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল প্রপার্টির ইচ্ছে মতো ইউনিট কিনতেই পারেন। সেবির দ্বারা অ্যাপ্রুভড এই ট্রাস্ট মিউচুয়াল ফান্ডের মতোই কাজ করে। এছাড়া এই ট্রাস্ট প্রপার্টিকে ভাড়াও খাটায়। রিটস আপনাকে দুভাবে রিটার্ন দেয়। নাম্বার 1, ডিভিডেন্ড, এন্ড নাম্বার 2, ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। নাম্বার 1, ডিভিডেন্ড। রিটস তার প্রপার্টিকে ভাড়া দেয় আর ওই প্রপার্টি থেকে যে ভাড়া আসে তার থেকে নিজেদের খরচা বাঁচিয়ে রেস্ট 90% তার ইনভেস্টরের মধ্যে ভাগ করে দেয়। ফর এক্সাম্পল, ধরুন রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট তার কোনো প্রপার্টি ভাড়ায় দিয়েছে আর সেখান থেকে রিটস মাসে 10,000 টাকা পাচ্ছে। ওই 10,000 টাকার থেকে 4,000 টাকা মেইনটেনেন্সের জন্য খরচা হয় আর বাকি থাকে 6,000 টাকা। সেই 6,000 এর 90% হলো 54,000 টাকা। মানে 6,000 টাকার মধ্যে 600 টাকা রিটস নিজের কাজের জন্য রাখে আর বাকি 5,400 টাকা ইনভেস্টরদের মধ্যেই ভাগ করে দেয়।
তথ্যানুসারে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টের সব ইনভেস্টারই 5 থেকে 8% রিটার্ন তো পেয়েই থাকে। আর রিটের থেকে দ্বিতীয় নম্বর যে রিটার্ন পাওয়া যায় তা হলো ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। যেভাবে একটা স্টক মার্কেটে শেয়ারের দাম কম বেশি হয়, সেই প্রকার রিয়েল এস্টেটের দামও বাড়ে ও কমে। এর থেকে ইনভেস্টরের যে লাভ হয় তাকে বলে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। এই সেক্টরে একটা ভালো ব্যাপার হলো যে লং টার্ম ইনভেস্টমেন্টে রিয়েল এস্টেটের দাম সর্বদাই ঊর্ধ্বমুখী হয়, তাই আপনার প্রফিট হওয়ার চান্সও খুব বেশি আর রিস্ক ফ্যাক্টর খুবই লো। এছাড়াও রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টে বিনিয়োগ করার জন্য আপনার লাখ লাখ টাকার দরকার নেই, মাসে মাত্র 10,000 টাকা হলেই আপনি স্টার্ট করতে পারেন। অপশন 3, গোল্ড। আমরা সবাই জানি যে মূল্যবান ধাতু যেমন সোনা কিংবা রূপোর দাম কখনোই কম হয় না, এটা বছরের পর বছর বাড়তেই থাকে। সেই জন্যই বেশিরভাগ ধনী লোকেরা তাদের টাকা গোল্ডে ইনভেস্ট করেন। এতে তো তাদের টাকা ইনভেস্ট হয়েই যায়, তাছাড়া লং টার্মে এর থেকে ভালো ইনকামও হয়। যদি আমরা কয়েক বছর আগের ডাটা দেখি তবে দেখতে পাবো যে 2000 সালে 10 গ্রাম সোনার দাম ছিল 4,500 টাকা। আজ সেই 10 গ্রাম সোনার দাম এসে দাঁড়িয়েছে অ্যাপ্রক্স 60,000 টাকা। যদি 2000 সালে 10 গ্রাম সোনা কেউ কিনে থাকেন তাহলে আজকে তা বিক্রি করলে মোটামুটি 50,000 টাকা তো তার লাভ হবেই হবে। এবার আপনি হয়তো ভাবছেন যে গোল্ডে ইনভেস্ট করার মতো এত টাকা আপনি কোথায় পাবেন, আর দ্বিতীয়ত ঘরে সোনা কিনে রাখা তো খুবই বিপজ্জনক। তো এরও সলিউশন আছে। কয়েক বছর আগে আরবিআই একটা স্কিম লঞ্চ করেছে, তার নাম হলো এসজিবি স্কিম, তার মানে সভরেন গোল্ড বন্ডস, যার সাহায্যে আপনাকে গোল্ডের ফিজিক্যাল ফর্ম কেনার কোনো প্রয়োজনই পড়বে না, ইনট্যাঞ্জিবল ফর্মে সোনা কিনতে পারেন। আর এই স্কিমের সবচেয়ে বড় কথা হলো আপনার এখানে খুব বেশি গোল্ড কেনার দরকারই পড়ে না। মিনিমাম 1 গ্রাম গোল্ড আর ম্যাক্সিমাম 4 গ্রাম গোল্ডই আপনি এট আ টাইম কিনতে পারেন। তাই ইনভেস্টমেন্টের জন্য আপনার বেশি পয়সারও দরকার পড়ে না। আর ইনট্যাঞ্জিবল ফর্মে হবার কারণে এর সেফটির চিন্তাও আপনার করার দরকার নেই। অপশন 4, ইন্ডেক্স ফান্ড। আপনারা এতদিনে নিশ্চয়ই জানেন যে ইন্ডেক্স ফান্ড হচ্ছে ইনভেস্ট করার জন্য বেস্ট ফান্ড। ইন্ডেক্স ফান্ডে গভর্নমেন্ট সেই ফান্ডগুলোকেই রাখে যারা সবচেয়ে ভালো পারফর্ম করে, আর যদি কোনো কোম্পানি একবার খারাপ পারফর্ম করে তবে তাকে সেই গ্রুপের থেকে বার করে দেওয়া হয়। সাবস্টিটিউট হিসাবে সেই কোম্পানিকেই রাখা হয় যে তখন ভালো পারফর্ম করছে। তার ফলে আপনার চিন্তার কোনো জায়গায় থাকে না যে কোন কোম্পানিতে ইনভেস্ট করবেন বা করবেন না। এসআইপির মাধ্যমে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট শুরু করতেই পারেন, তবে তা মিনিমাম 10 বছর তো করতেই হবে এবং লং টার্মে আপনার মিনিমাম 13% রিটার্ন তো আসবেই আসবে, যা ইনফ্লেশন রেটকে বিট করার পরেও এক্সট্রা দেবে। পৃথিবীর বেস্ট ইনভেস্টর ওয়ারেন বাফেট একথাই বলেন, ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট হলো বেস্ট এবং সব চাইতে সেফ। ফাইনালি অপশন নাম্বার 5, হাই ডিভিডেন্ড ইল্ড স্টক। ইন্ডেক্স ফান্ড ছাড়া স্টক মার্কেটে বিনিয়োগ করার সেরা অপশন হলো ডিভিডেন্ড ইল্ড স্টকস। এই স্টক মার্কেটের নাম শুনলেই লোকে কনফিউজড হয়ে যায়, কিন্তু ফ্রেন্ডস, এটা সব থেকে ইজি অপশন। এখানে আপনাকে কেবল সেই কোম্পানিগুলোর ব্যাপারেই জানতে হবে যারা খুব ভালো ডিভিডেন্ড দেয়। এছাড়াও আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আগের বছর ওই কোম্পানির পারফরমেন্স কেমন ছিল। যদি সেটা ভালো থাকে তবে আপনি কোনো কিছু চিন্তা ভাবনা না করেই সহজেই ইনভেস্টমেন্ট চালু করে দিতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল ব্যাংকে টাকা রাখার 5টা অল্টারনেটিভস। আপনাদের যদি ভিডিওটিকে ইনফরমেটিভ বলে মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ফর ফার্দার নোটিফিকেশনস, এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাতেও ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।